ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আজকে আমি নীলের ধ্বজের প্রতি জনার প্রশ্নোত্তর শুরু করছি। অন্তত 3টে ভিডিও তো লাগবে, আবার 2টোতেও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো চলো আজকে স্টার্ট করা যাক। প্রথম কিছু ওয়ার্ড মিনিং, তারপরে বড় প্রশ্নে ঢুকে যাব সরাসরি। শুরু করো। বিবাদ পরাঙ্মুখ, বিবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়ে। আচ্ছা, বইটা পাশে রেখো, কারণ শব্দগুলো না হলে স্পেলিং মিস্টেক করবে। বই থেকে সমস্ত কিছু আছে, তো বইটা পাশে রেখো। রাজ্ঞী, রানী, রাজ সমীপে প্রেরণ, রাজার নিকট পাঠানো। বৃত্তান্ত বিবরণ, রাজ তোরণে রাজবাড়ির প্রধান ফটকে। রণবাদ্য, যুদ্ধের বাজনা, রেশে, অশ্বের ডাকে। রাজকেতু, রাজ পতাকা। রণমদে, যুদ্ধের মত্ততায়, যুঝিতে, পাল্লা দিতে। প্রতিবিধিত শীতে, প্রতিবিধান করতে। ফাল্গুনীর লোহে, অর্জুনের রক্তে। মহাবাহু, প্রবল শক্তিশালী। যমদণ্ড, মৃত্যুদণ্ড। শুণ্ড আস্ফালি, সুর আস্ফালন করে। নিনাদ, গর্জন। নাশিল, নাশ করল। মহেশ্বাস, মহাধনুর্ধর। সত্তর, তাড়াতাড়ি। পাল, রক্ষক। মহিপাল, পৃথিবীর রাজা। ভুজ বলে, বাহু বলে। নর্তকী, নৃত্যশিল্পী। উথলিছে, উচ্চে পড়ছে। পুত্রহা রিপু, পুত্র হত্যাকারী, শত্রু। মিত্রোত্তম, বন্ধুশ্রেষ্ঠ, এবে এখন। হতজ্ঞান, বোধহীন, বিহনে ব্যতীত। বিধি বিধাতা। পাষণ্ড, পাপিষ্ঠ বা নাস্তিক। পাণ্ডুরথী, পাণ্ডবদের শ্রেষ্ঠ যোদ্ধা, এখানে অর্জুন। নৃমণি, নরশ্রেষ্ঠ। তুন, বান বা স্বর রাখা স্থান, মানে যেটাতে রাখে তুন, তীরগুলো রাখে না পিঠে একটা জায়গায়, সেটাকে বলা হয়। তুষিছ, তোষণ করছো। জনরব, বহু মুখে প্রচারিত কথা। ভোজবালা, ভোজরাজের কন্যা। শৈরিনী, স্বেচ্ছাচারিণী, অসতী। জারজ, অবৈধ। নাশিলি, নাশ করলো বা বিনাশ করলো। দৈপায়ন ঋষি, ব্যাসদেবের আর এক নাম দৈপায়ন। ধীবর, জেলে। কুলাচার্য, বংশের পুরোহিত। অবতীর্ণ, আবির্ভূত। পীতাম্বর, শ্রীকৃষ্ণ। পদ্মালয়া, ইন্দিরা, লক্ষ্মী। খাণ্ডব, যমুনা তীরবর্তী অরণ্য। শিখণ্ডী, মহাভারতের চরিত্র। পরাক্রম, তেজ। সমীপে, নিকটে। আত্মশ্লাঘা, আত্মগৌরব। কুরঙ্গী, হরিণ। অশ্রুবাড়ি, চোখের জল। দাবানল, বনের আগুন। উচ্চনাদী, জোর শব্দকারী। প্রভঞ্জন, ঝড়। গঞ্জনা, তিরস্কার। বাঞ্ছা, স্বাদ বা ইচ্ছা। বিজন, জনহীন। ক্ষত্রকুলবালা, ক্ষত্রিয় কুলের মেয়ে। ক্ষত্রকুলবধূ, ক্ষত্রিয় কুলের বউ। যাচি, প্রার্থনা করা। নরেশ্বর, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। কৃতান্ত নগরে, জমালয়ে। লাস্ট উত্তরিবে, উত্তর দিবে। এবার বড় প্রশ্ন শুরু করছি, কিন্তু তার আগে আমি মূল বিষয়বস্তু, মানে নীলধ্বজের প্রতি জনা কাব্যের মূল বিষয়বস্তু বা ভাববস্তু লেখো। এটা অনেকটা বড় প্রশ্ন হিসেবে আসতেই পারে, আবার নাও আসতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই, মানে সব ক্ষেত্রেই আমি কবিতার বিষয়বস্তু বা ভাববস্তুটা লিখিয়ে দিই। এক্ষেত্রে বিষয়বস্তু আর ভাববস্তু এক, সব ক্ষেত্রে এক হয় না, মানে যেগুলোর ব্যঞ্জনাধর্মী হয়, যে বাইরের কথা এক, ভেতরের ভাববস্তু আলাদা, সেক্ষেত্রে আমি দুটোই লিখিয়ে দিই। দেখবে বলেওছি আমি, এর আগের ভিডিওগুলো একটু সার্চ করো, বিষয়বস্তু আর ভাববস্তুর মধ্যে পার্থক্য ডিটেলে আমি বলে দিই। যে বিষয়বস্তু যা বলা থাকে, ভাববস্তু কবি কি বলতে চান। এটা ব্যঞ্জনাধর্মী রচনার ক্ষেত্রে, বিশেষত কবিতা গল্পেও হয়, সেখানে আলাদা হয়। এক্ষেত্রে একটাই কথা আছে, স্ট্রেট কাট, ওই জন্য বিষয়বস্তু বা ভাববস্তু একই।
যদি বা না আসে আমি তাও লিখিয়ে দিই, কেন? ওটা যদি ভালোভাবে পড়ে নাও না, 5-6 বার মেন কবিতাটা বুঝতে পারবে, এবং সর্বোপরি যাই ছোট বড় ওয়ার্ড মিনিং যাই আসুক না কেন সব ধরনের কোয়েশ্চেন আনসার করতে পারবে। ঠিক আছে, তো এটা আমি লিখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে লিখে বুঝে নাও। নীলধ্বজের প্রতি জনা কবিতার ভাববস্তু বা বিষয়বস্তু আলোচনা করো বা লেখো, যা লিখছে লিখতে পারো। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যের 11 সংখ্যক কবিতা অশ্বমেধ পর্ব একটু ভুল বললাম। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যের নীলধ্বজের প্রতি জনা 11 সংখ্যক কবিতা, এর বিষয়বস্তু মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে গৃহীত। ঠিক আছে, তাহলে উৎসটাও বলে দিলাম, যদি আসে উৎস সেটাও কিন্তু এইটুকুটা আনসার হবে যদি উৎস আসে। মাহেশ্বরীপুরের রাজা নীলধ্বজ রায় ও জনার পুত্র যুবরাজ প্রবীর পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরলে তৃতীয় পাণ্ডব অর্জুন তাকে হত্যা করে। পুত্র শোকে কাতর জনা রাজা নীলধ্বজের কাছে পুত্র হত্যার প্রতিশোধ নেবার প্রসঙ্গ উত্থাপন করেছে। মাহেশ্বরীপুরের রাজতরণে রণবাদ্য, অশ্বের গর্জন, হাতির ডাক, উড্ডীয়মান পতাকা এবং সৈন্যদের হুঙ্কার শুনে জনার মনে হয়েছে তার স্বামী পুত্র হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করছে। জনার মতে পুত্রহারা মাতৃহৃদয়ের শোকের আগুন নেভাতে পারে একমাত্র অর্জুনের রক্ত। জনা স্বামীর উদ্দেশ্যে বলেছেন এক ক্ষত্রিয় কুলের বীরের পক্ষে সেটাই মানানসই। জনা তাকে মনে করিয়ে দেন যে অন্যায় যুদ্ধে অর্জুন বালক প্রবীরকে হত্যা করেছেন, তাই তিনি শূলদণ্ড করে কিরীটির খণ্ডমুণ্ড আনলে তবেই জনার পুত্র হারানোর জ্বালা জুড়াবে। জন্ম মৃত্যু বিধাতার দান, এই কথা তিনি মানেন। ক্ষত্রিয় পুত্র প্রবীর যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করে স্বর্গাভিমুখে গেছে, তা নিয়েও তার বিলাপের কিছু নেই, কিন্তু জনার ইচ্ছা ক্ষত্রিয় বংশজাত স্বামী ক্ষাত্র ধর্ম রক্ষা করে বাহুবলে এই অন্যায়ের জবাব দিক। এইভাবে একদিকে পুত্র শোকে অসহায় মুহ্যমান জনা, আর অন্যদিকে মাহেশ্বরীপুরীর রাজসভায় চলছে আনন্দের লহর। বিনা ধ্বনির সঙ্গে নর্তকী নৃত্যগীতের মাধ্যমে পুত্র হত্যাকারী অর্জুনকে বন্ধু এবং অতিথি রূপে সেবা করে চলেন নীলধ্বজ। প্যারাচেঞ্জ। নীলধ্বজের এরূপ আচরণ জনার কাছে দুঃসহ বেদনার, অথচ নিঃসঙ্গ অসহায় রাজমাতার কাছে মনের কথা বলার কেউ নেই। পুত্র শোকাতুর মায়ের বারবার মনে হয় নীলধ্বজের বুদ্ধি ও জ্ঞান বিধাতা হরণ করে নিয়েছে। তা না হলে পুত্র হত্যাকারী পাষণ্ড পার্থ কিভাবে তার মিত্র হন? কেমন করেই বা তিনি প্রবীরের রক্তে রক্তাক্ত অর্জুনের হাত স্পর্শ করে? তাই জনা নীলধ্বজের কাছে জানতে চান তার যুদ্ধাস্ত্র কোথায়। জনার মনে হয় যদি দেশ দেশান্তরে রাজার এই কীর্তির কথা ছড়িয়ে পড়ে তবে বিশিষ্ট ক্ষত্রিয় রাজারা তার গুণগান করবেন না। পার্থক্যে নারায়ণ জ্ঞানে পুজো করা ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়, তিনি নীলধ্বজকে সে কথাও মনে করিয়ে দিয়েছেন। কারণ অর্জুন জারজ সন্তান, ভোজবালা কুন্তী সৈরিণী। এমন এক মায়ের অন্যায়কারী সন্তানকে ঈশ্বর নারায়ণ রূপে জ্ঞানে পুজো করার জনার কাছে বিধাতার অদ্ভুত লীলা খেলা বলেই মনে হয়েছে। এক সন্তানহারা মা আরও প্রশ্ন তুলেছেন যে অর্জুন নারায়ণের অংশ হলে সে কিভাবে কুন্তীর গর্ভে জন্ম নিতে পারেন। একইভাবে তিনি দৈপায়ন ঋষি এবং দ্রৌপদীকেও বিদ্রূপ করেছেন, পাঞ্চালীকে ভ্রষ্টা রমণী বলে উল্লেখ করেছেন। রথী কুলপতি অর্জুনরা যে উপায়ে ছদ্মবেশে মিথ্যা ছলনার আশ্রয় নিয়ে কর্ণকে অপমান করে দ্রৌপদীকে লাভ করেছিলেন সে ঘটনা কথাও মনে করিয়ে দিয়েছে। এছাড়া ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণকে অর্জুন যেভাবে হত্যা করেছেন তাও তো মহারথী প্রথার বিরোধী। কেননা কৌশলে সিংহকে ফাঁদে ফেলে হত্যার মধ্যে কোনো বীরত্ব নেই। পরে সে সিংহই আবার নিজ পরাক্রমে শত্রুকে আক্রমণ করে। এসব জেনেও নীলধ্বজ কেন পার্থের কাছে নতশির তা জনা বুঝতে পারে না। চণ্ডালের পদধূলি কখনোই ব্রাহ্মণের শোভাবর্ধন করে না। এভাবেই নীলধ্বজের বীর ধর্মকে বিদ্রূপ করেছে জনা। অকালে পুত্রকে হারিয়ে বিধাতা ও নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন তিনি। নারী সুলভ সম্ভ্রমে বয়স্ক গুরুজন স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েও কঠিন হতে পারেননি। বারবার অদৃষ্টের প্রতি দোষারোপ আর আকুল আক্ষেপের সুর ধ্বনিত হয়েছে তার মাতৃহৃদয়ে। কোনো সুধা বাক্য সেই
মাতৃমনকে প্রশমিত করতে পারেনি। পুত্র হন্তারক অর্জুনের সঙ্গে স্বামীর এমন অদ্ভুত মিত্রতার সম্পর্ক ক্ষত্রিয় কুলবধূ হিসাবে তার অসহ্য লেগেছে। এভাবেই সমাজ সংসারে এমনকি প্রিয়তম নীলধ্বজের কাছেও ন্যায় বিচার না পেয়ে অভিমানী জনা ক্ষোভে দুঃখে আত্মত্যাগের মধ্যে দিয়ে প্রিয় পুত্রের সঙ্গে মিলিত হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ধরাধাম ত্যাগ করতে চেয়েছে। ঠিক আছে, এটাই শেষ। এরপর যেটা লিখবে ইম্পর্টেন্ট, নীলধ্বজের প্রতি জনা কাব্যের নামকরণের তাৎপর্য লেখো। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়, কারণ নামকরণ সাহিত্যবস্তু সম্পর্কে পাঠকের কাছে একটি স্পষ্ট অভিমুখ বা পথনির্দেশ হিসাবে কাজ করে। কবি বা লেখকরা নামকরণের ক্ষেত্রে রচনার ভাব, চরিত্র, ঘটনা, ব্যঞ্জনার্থ কিংবা রূপকার্থকে অবলম্বন করে থাকেন। পাঠ্য নীলধ্বজের প্রতি জনা হল একটি পত্রকাব্য। কবি মধুসূদন মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে এই ঘটনাটিকে গ্রহণ করে এক নারীর প্রতিবাদের ভাষ্যে পরিণত করেছিলেন। জনা ছিলেন প্রকৃতই বীরাঙ্গনা, কারণ তিনি সত্যিই যুদ্ধক্ষেত্রে পরাক্রম ও সাহস দেখিয়েছিলেন। তাই পুত্র হত্যাকারী অর্জুনের সঙ্গে স্বামী নীলধ্বজের মিত্রতা তার কাছে এক অস্বাভাবিক ঘটনা। জনা ভেবেছিলেন পিতা নীলধ্বজ অন্যায়ভাবে নিহত পুত্র প্রবীরের প্রতিশোধ স্পৃহায় অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, কিন্তু তিনি দেখেছেন পুত্র হন্তারককে রাজ সিংহাসনে পাশে বসিয়ে স্বামী তার সঙ্গে রসালাপে মত্ত। ফলে দৃশ্য তিনি হতবাক হয়েছেন। ভীরু স্বামীর প্রতি নিজের অন্তর্মনের ক্ষোভ ও ঘৃণা তিনি লুকিয়ে রাখতে পারেননি। তার মনে হয়েছে ক্ষাত্রকুল ধর্ম, সামাজিক সম্ভ্রম কিংবা রাজমর্যাদা নীলধ্বজের আচরণে এসব আর কিছুই অবশিষ্ট নেই। তাই স্বামীর দুর্বল বশ্যতাকে তিনি প্রশ্নে প্রশ্নে জর্জরিত করেছেন। পুত্রহারা এক নিঃস্ব মায়ের জিজ্ঞাসায় বীরশ্রেষ্ঠ অর্জুন, ভোজবালা কুন্তী এবং সতী দ্রৌপদীর আচরণে ফুটে উঠেছে শঠতা, চারিত্রিক ত্রুটি ও দুর্বলতা। তিনি কখনো অদৃষ্টকে দোষারোপ করেছেন, কখনো ঈশ্বরকে বিদ্রূপ করেছেন, আবার কখনো স্বামীর বিরূপতায় অভিমান করেছেন, কিন্তু কোনোভাবেই নিজের হৃদয় যন্ত্রণাকে প্রশমিত করার জন্য কোনো সান্ত্বনা বাক্য খুঁজে পাননি। তাই শেষে আক্ষেপে, আত্মগ্লানিতে দগ্ধ হয়ে জাহ্নবীর জলে আত্মবিসর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। স্বাতন্ত্র্যময়ী জনার এই বক্তব্য বা জবানবন্দি পত্রাকারে নীলধ্বজের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে বলেই নীলধ্বজের প্রতি জনা নামকরণটি সার্থক ও যথার্থ হয়ে উঠেছে, একথা বলাই যায়। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, উৎসটা আর আলাদা করে লেখাম না, বিষয় সম্পর্কের প্রথমে কিন্তু উৎসটা লিখিয়ে দিয়েছি, ওটা একটু আলাদা করে মার্কিং করে রেখো যাতে প্রশ্নটা এলে লিখতে পারো। আর শর্ট কোয়েশ্চেন আমি লেখাচ্ছি না, কারণ এর প্রত্যেকটা লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তাই ওয়ার্ড মিনিং লিখিয়ে দিচ্ছি, ভাববস্তু লিখিয়ে দিচ্ছি। এছাড়া তো বড় প্রশ্ন লেখাচ্ছি, তার মধ্যে তো পেয়ে যাবে, এক্সট্রা বড় করে আর লাভ নেই। এবার লেখো, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছে, অথবা মহারথী প্রথা কি হে? এই মহারথী প্রথা কি? কে কিভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও। অথবা মানে অর্জুনকে নিয়েই তো মেন, তো অর্জুনের সম্বন্ধে অনেকগুলো আছে। এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি, উক্তিটির বক্তাকে অতিথি হলেও তাকে পাষণ্ড বলা হয়েছে কেন? অথবা
শুনিল পুজিছ পার্থে রাজা ভক্তি ভাবে, এ কি ভ্রান্তি তব পার্থকে রাজাকে, পার্থকে পূজা করা ভ্রান্তি বলে মনে হয়েছে কেন? ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন আসতে পারে। লেখো আনসার এবার। 19 শতকের নারী মুক্তি ভাবনার অন্যতম সার্থক রূপকার কবি মধুসূদন। সে সময় বৌদ্ধিক জাগরণের ফলে প্রচলিত ঐতিহ্য, পরম্পরা কিংবা নারীর অবস্থান বিষয়ে জনমানসে যে প্রশ্নগুলি জেগে উঠেছিল, তার রচিত বীরাঙ্গনা কাব্যের নীলধ্বজের প্রতি জনা কবিতার জনা চরিত্রের বক্তব্যে যেন তারই প্রতিফলন লক্ষ্য করা যায়। এখানে রাজা বলতে মাহেশ্বরপুরীর রাজা নীলধ্বজ এবং পার্থ বলতে অর্জুনের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। মাহেশ্বরপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধের যজ্ঞাস্য ধরলে পার্থ তাকে যুদ্ধে নিহত করে। এভাবে অসম যুদ্ধে এক বালককে হত্যা করায় পুত্র সুকাতুর জনা তার স্বামীকে পুত্র হত্যাকারী পার্থের বিরুদ্ধে প্রতিশোধ নেবার কথা বলে। নীলধ্বজ প্রতিশোধের পরিবর্তে অর্জুনের সঙ্গে গড়ে তোলেন সখ্য মিত্রতা। এমন আশ্চর্য অপ্রত্যাশিত ঘটনায় ভীরু স্বামীর আচরণে আহত ব্যথিত হয়ে পুত্র হত্যাকারী অর্জুনকে কাপুরুষ বলে আক্রমণ করে জনা। জনার মতে মূর্খ পার্থ অন্যায় যুদ্ধে বালক প্রবীরকে হত্যা করেছে। সে অর্জুনের মা এবং কুন্তী সম্পর্কেও কটু কথা বলতে ছাড়ে না। তার মতে কুন্তী একজন অসতী এবং সেই সূত্রে অর্জুনও খুব ভালো চরিত্রের মানুষ হতে পারে না। আবার লোকে অর্জুনকে রথিকুলপতি বললেও জনার বিশ্বাসী এক ভ্রান্ত ধারণা মাত্র। দ্রৌপদীর স্বয়ংবর সভায় ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে অর্জুন যেভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়েছিল, তাও তার মতে কাপুরুষতারই এক প্রমাণ। কোনো প্রকৃত যোদ্ধা কখনোই সততা, আদর্শ কিংবা নৈতিকতাকে বিসর্জন দেন না। আবার কৃষ্ণের সাহায্যে খাণ্ডব বন দহন, শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে পরাজিত করা, মিথ্যার আশ্রয়ে গুরু দ্রোণাচার্যকে বধ এবং ব্রহ্মশাপে কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে যাবার সুযোগে নিরস্ত্র অসহায় কর্ণকে বর্বরভাবে হত্যা, এই সব ক্ষেত্রে অর্জুনের বীর ধর্মহীন, কৌশলী ও সুবিধাবাদী চরিত্র সামনে ফুটে উঠেছে। আর এইভাবে আলোচনা করে দেখা যায় যে অর্জুন বিভিন্ন সময় আপন স্বার্থসিদ্ধির জন্য বা পাণ্ডবদের পক্ষে যুদ্ধ জয়ের জন্য নানা প্রকার কৌশল বা ছলনার আশ্রয় নিয়েছিলেন, যা মহারথী প্রথার পরিপন্থী। আর এই সমস্ত দৃষ্টান্তই জনার কথায় কাব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, এখানে শেষ করছি। যে কোনো বিষয় এলে বা অর্জুন চরিত্রের কি কি দোষ ফুটে উঠেছে সেই ক্ষেত্রেও এটাই হবে আনসার। ঠিক আছে, বলেই দিয়েছি, অনেক কটা প্রশ্নই বলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন হবে, এটারই কন্টিনিউয়েশন চলবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের আরও কিছু প্রশ্ন মনে থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় বা ভালো লাগে, সব কিছুই কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করো। ঠিক আছে, দেখা হবে নেক্সট দিন। ততক্ষণ ভালো থেকো, টাটা।